পুরুষ মানুষের পকেটে যখন টাকা থাকে আর সশরীরে যখন উপস্থিত থাকে, তখন তার স্ত্রী সন্তানের খোঁজ খবর নেওয়ার মানুষের অভাব হয় না। আর যখন পুরুষ মানুষের পকেটে টাকা ফুরিয়ে যায় এবং সশরীরে উপস্থিত না থাকে, তখন দেখা যায় আসলে কে কতটা খোঁজ খবর নেয়। আর আমার হাজব্যান্ড দেশের বাহিরে যাওয়ার পরে এটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাহিরে গিয়েছে, 1 বছর আগে উন্মুক্তই ভর্তি ছিল, তো সেখান থেকেই ফোন দেওয়া হয়েছে পরবর্তী সেমিস্টারে ভর্তির জন্য। আর এইদিকে আমার শরীরটা এত খারাপ, কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন। যেমন প্রচণ্ড জ্বর, তেমন হচ্ছে হাতের একটা আঙুলের অবস্থা খুবই খারাপ। খেজুরের কাঁটা ঢোকার পরবর্তীতে ওখানে একটু গোসলের মতো হয়েছিল, সেখানে আবার গোসল টেপ লাগানো হয়েছে এবং পানি লাগানো নিষেধ আছে। তো নিষেধ থাকলে কি আর হবে, মহিলা মানুষ পানি ছাড়া কি কোনো কাজ আছে? যাই হোক, একটু সাবধানে সাবধানে করে কাপড় চোপড় ধুয়ে নিলাম, থালাবাটি ঘরের সব কাজ গুছিয়ে আব্বাকে খবর দিয়ে বাসায় নিয়ে আসলাম। আব্বাকে নিয়ে যাব হাজব্যান্ডের কলেজে, কারণ 2য় বর্ষে ভর্তির জন্য সেখান থেকে ফোন দেওয়া হয়েছে। তো এমন একটা মানুষ পেলাম না যে কিনা আমার এই বিপদের সময় আমার হয়ে এই কাজটুকু আমাকে করে দিবে। আর্থিক সহযোগিতা কারো করার প্রয়োজন ছিল না, একটু সশরীরে সেখানে গিয়ে কষ্ট করে একটু যে কাজটা আমাকে করে দিত, এমন একজন লোকও কিন্তু আমি পেলাম না। অথচ আমার হাজব্যান্ড যখন থাকে তখন কিন্তু সবার সমস্যাগুলো সে একাই হ্যান্ডেল করে, মনে হয় পরিবারের কর্তা সে। সেই কর্তারই যখন প্রয়োজন হয় তখন কিন্তু তার স্ত্রী ছাড়া তার কাজ করার মতন আর কাউকেই সে পাশে পায় না। এটাই হচ্ছে বাস্তবতা। তো ঘরের সব কাজ কিন্তু আমি করে নিয়েছি এবং রান্নাটাও করে নিলাম। আব্বা মাকে খবর দিয়ে নিয়ে এসেছি, কারণ 2টা বাচ্চা রেখে যাব, একা একা তো রেখে যাওয়া যাবে না, কলেজটা বেশ খানিক দূরে। তো আব্বা আর আমি যাব, মার কাছে 2টা বাচ্চা রেখে যাব। রান্না কিন্তু ওইদিকে আমি অলরেডি চাপিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে সকালবেলা হালকা ফুলকা নাস্তা করে নিচ্ছি। ফ্রিজে কিছু গাছের কলা পড়েছিল, তো সেই কলাগুলো দিয়ে একটু নাস্তা করে নিব। এখানে নিয়ে নিয়েছি টক দই, তার মধ্যে এরকম করে কেটে কেটে কলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব কিছু, ভালো করে মিক্সড করে কিছু মুড়ি দিয়ে খেয়ে নিব। এটা কিন্তু খুব হেলদি একটা নাস্তা, তো অল্প পরিমাণ খেলেও কিন্তু অনেকক্ষণ শরীরে শক্তি থাকে, কারণ কলাতে তো প্রচুর ক্যালোরি, কলাতে সব ধরনের পুষ্টি উপাদান আছে। আর টক দইটা তো এমনিতেই অনেকটা উপকারী জিনিস, গরমের দিনে পেটটাও ঠান্ডা রাখে। তো ব্যাস, এটা হচ্ছে সকালবেলার নাস্তা। আর ভাত হয়ে গেলে আমরা অবশ্যই ভাত খেয়ে তারপরে রওনা দিব, কারণ অনেকটা দূরের পথ, আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে যাবে। আজকে যে কি করুণ অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ পুরো 2 ঘন্টার মতো জার্নি ভ্যানে, আর রাস্তা কোথাও ভালো কোথাও ভাঙা, এই অবস্থায়। আর আমার সাথে আছে আব্বা। আব্বা যেহেতু একটু বয়স্ক মানুষ এবং একটু ভারী, তো সেজন্য আব্বার মাজায় একটু সমস্যা। আব্বা তো বসতেই পারতেছিল না, খুব কষ্ট করে গেছে। কখনো কখনো একটু হাত পিছনের দিকে হাত ঠেকা দিয়ে আর কি সোজা হচ্ছিল, কখনো বসছিল, এরকম করছিল। খুবই খারাপ লাগছিল আমার আসলে। আমারও মাজায় একটু ব্যথা করছিল, কারণ অনেকক্ষণ ধরে ভ্যানে কিন্তু বসে থাকা যায় না। অন্য গাড়িতে একটু সিট থাকে, গদির মতো গিদ্দা দেওয়ার ব্যবস্থা থাকে, পিছনে পিঠটা একটু হেলান দেওয়ার ব্যবস্থা থাকে।
তবে সব কথার শেষ কথা হচ্ছে এত সুন্দর রাস্তা, আর একদম গ্রামের মধ্যে যখন ঢুকছে রাস্তাটা এত সুন্দর মনোমুগ্ধকর, মন চাচ্ছিল শুধু চোখ ভরে দেখি আর দেখি। দেখেন, আর এই যে বাম সাইডে যে বাউন্ডারি দেখা যাচ্ছে, এখানে কিন্তু আশেপাশে মানে কয়েক মাইলের মধ্যে মনে হয় কোনো ঘর বাড়ি নাই, অথচ এখানে একটা টেক্সটাইল হচ্ছে আর কি। এখানে একটা মিল কারখানা কিছু একটা হবে, আর সামনে নাকি একটা টেক্সটাইল আছে। সেই টেক্সটাইলের মালিক ওই টেক্সটাইলটা করেই নাকি অনেক ইয়া করে সরকারের কাছ থেকে লোন টোন নিয়ে করছিল, কিন্তু কখনো চালু করা হয় নাই, ওভাবেই ছিল। তো যাই হোক, এমন একটা গ্রাম অজপাড়াগা, তার মধ্যে একটা টেক্সটাইল, একটা এত বড় একটা কারখানা বা কোম্পানি আর কি, বিশাল এরিয়া নিয়ে করা হচ্ছে, ভাবা যায় না আসলে। তো দেখেন, এত সুন্দর গ্রাম বাংলাদেশের মধ্যে আছে। আমরাও কিন্তু আমাদের বাড়িঘরও গ্রামের মধ্যে, আমরাও গ্রামে থাকি, কিন্তু তার মধ্যেও এত গ্রাম আসলে ভাবা যায় না। খুবই শান্তি লাগছে, এত সুন্দর রাস্তাটা, দুই সাইডে কোনো ঘর নাই, বাড়ি নাই, জনমানব শূন্য, শুধু গাছপালা আর মাঠ আর মাঠ। এত সুন্দর সবুজ চারিদিকে। তো এই যে আব্বার অবস্থা খুবই নাজেহাল। ঠিক আছে, আর আমাদের পিছনে আর একজন ভদ্রমহিলা উঠলেন, উনি একটু সামনে নামবে, তো ওনাকে উঠালেন। উনি আর কি বলতেছিলেন যে সামনের যে টেক্সটাইল মিলের মালিক, ওনার কথা বলতেছিলেন যে উনি নাকি নিজের নাতনিকে বিয়ে করেছেন। তো সেটাই আর কি আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম, সেই গল্পটা আসলে কি, সত্যটা কি। ওই যে মিলটা দেখা যাচ্ছে টেক্সটাইল, ওইটাই হচ্ছে সেই টেক্সটাইল। এটা নাকি বহু বছর আগে হয়েছিল, আর এই টেক্সটাইলের মালিকের 22টা ছেলে মেয়ে। তবে একটা জিনিস কি, ঘটে একটা জিনিস আর মানুষের মুখে মুখে রটে অন্য জিনিস। আসল সত্যটা কিন্তু পরবর্তীতে কথায় কথায় জানা গেল যে আসলে নিজের নাতনিকে বিয়ে করেনি, সম্পর্কে নাতনি, এটাই আর কি। তো সম্পর্কে নাতনি তো অনেক দূরেরও হয়ে থাকে। তো যেহেতু 22টা ছেলে মেয়ে, এই জন্য কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করছিলাম যে বউ কয়টা। উনি কি সুস্থ আছে? বউ কয়টা? বউ ছিল কয়টা? কয় ঘরে? 22টা। নিজের নাতি? আপন নিজের মেয়ের পেটের? না, তা হয় কিভাবে? ওই মহিলার আপা নিজের নাতি? ওই সেটা বলেন, সম্পর্কে নাতি হয়। নাতি সম্পর্কে নাতি হলে তো সমস্যা নেই। টাকাওয়ালা মানুষ, টাকাওয়ালা মানুষ কত কিছু করতে পারে। তো যেহেতু শরীরটা খুবই খারাপ, বাড়িতে এসে আর কোনো শ্যুট করিনি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।